আচ্ছা সবার ফার্স্টে আমরা আসি, আর্গনে কটা ইলেকট্রন আছে? আর্গনে কটা ইলেকট্রন আছে? আর্গনে কটা ইলেকট্রন আছে? 18। Mg+2, Mg+2 তে কটা ইলেকট্রন আছে? 10টা। ম্যাগনেসিয়ামে থাকে হচ্ছে 12টা, ম্যাগনেসিয়াম +2 মানে হচ্ছে 10টা ইলেকট্রন। F মাইনাসে কটা আছে? 10টা। 9টা থাকে নর্মালি, ফ্লুরিন মানে মাইনাস মানে একটা অ্যাড করেছি 10টা। তাহলে দেখ অপশন নাম্বার বিতেও 10টা ছিল, অপশন নাম্বার সিতেও 10টা ছিল। হিলিয়ামে কটা থাকে? দুটো। তাহলে বলতো কোনটা এদের মধ্যে আইসো ইলেকট্রনিক হলো 4টের মধ্যে? 2 আর 3। অ্যান্সার বুঝে গেছিস, ঠিক আছে। পেজ নাম্বার 9 কারো কোনো ডাউট? আর তারপরে কোশ্চেন নাম্বার 13, রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ফলোইং। আচ্ছা জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন বার কর সবাই খাতার মধ্যে। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন বার কর সবাই খাতার মধ্যে। বার করেছিস? জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন দেখে তুই বল, তোর খাতায় তো আঁকাই আছে, আগের ক্লাসে এঁকেছিলাম, দেখে আমাকে বল জিঙ্ক কি হবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। এক্স্যাক্টলি কিভাবে বুঝলাম? সবাই পেয়ার্ড। পেয়ার্ড মানে ছিল হচ্ছে আমাদের ভাই ডায়াম্যাগনেটিক বেসিক্যালি। সেকেন্ড, তাহলে আমরা বুঝে গেলাম ভাই ডায়াম্যাগনেটিক হয়েছে। পরেরটা সেকেন্ড অপশন বলেছে Fe+2, ঠিক আছে, Fe+2 বলেছে। তুই খাতার মধ্যে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন বার কর। বার করেছিস? আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন খাতার মধ্যে বার করলাম। বার করেছিস? Fe+2 মানে ইলেকট্রন দুটো কোথা থেকে বেরিয়েছে বল? 4s থেকে। Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? 4s0 আর 3d6। বল Fe+2 কি হবে, প্যারা না ডায়া? প্যারাম্যাগনেটিক। এক্স্যাক্টলি। কটা আছে আনপেয়ার্ড ইলেকট্রন বল? 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন। বল স্যার 1 থেকে 100-র মধ্যে বলতে বলতে একটা না একটা তো ম্যাচ করবে একদিন না একদিন। একটা বলতে থাকি না, একদিন না একদিন তো ম্যাচ করবে। বলতে বলতে এরকমও বলো 1.5খানা ইলেকট্রন আছে, 2.5খানা ইলেকট্রন আছে। ইন্টিজার কেন, ফ্র্যাকশনও হবে, ইলেকট্রন থাকতেই পারে। তাহলে Fe+2 তে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো? 4খানা, ঠিক আছে। থার্ড, ক্রোমিয়াম+3। ক্রোমিয়াম+3 ইলেকট্রনিক কনফিগারেশন 3টে ইলেকট্রন বেরিয়েছে বেসিক্যালি। ক্রোমিয়াম আমাদের সামনে খাতার সামনে খোলা আছে। ফার্স্ট ইলেকট্রন কোথা থেকে বেরোলো? 4s থেকে। হয়ে গেল কি 4s0 3d5 +3 মানে ক্রোমিয়াম+3 মানে আরো 2খানা ইলেকট্রন বেরোচ্ছে। তাহলে ক্রোমিয়াম+3 মানে বলতো কি হচ্ছে আলটিমেটলি ডিতে কটা ইলেকট্রন থাকছে? 3d। ক্রোমিয়াম+3 মানে কটা হচ্ছে? 4s0 3d3। আনপেয়ার্ড ইলেকট্রন কটা হলো? 3খানা। ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে? চল বুঝে গেছিস। পেজ নাম্বার 9 আর কারো কোনো ডাউট আছে? পেজ নাম্বার 10 বল। পেজ নাম্বার 10 এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10-এ কত? আচ্ছা পেজ নাম্বার 10-এ কোশ্চেন নাম্বার 13 আসছি সেখানে। তার ঠিক উপরে কোশ্চেন নাম্বার 12। পেজ নাম্বার 10-এর কোশ্চেন 12টা একটু দেখ। এটা সেন্ট্রাল মডার্নের কোশ্চেন। বলছে হচ্ছে অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ আ কাইনেটিক এনার্জি এত জুল, ক্যালকুলেট ডি ব্রগলি ওয়েভলেন্থ। এটা কিছুক্ষণ আগেই করলাম ওই ইকুয়েশন থেকে, ল্যামডা = h/√/2mE কে। কোশ্চেন নাম্বার 13 বলছে আ বল অফ মাস 175 গ্রাম মুভস উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি। The ball can be located within an error equal to 5500 angstrom. If an effort is made to determine the velocity of the ball, what will be the uncertainty in this measurement? কি করব? ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দেবো বেসিক্যালি। del x into del v greater than equals to h/4πm। তার আমাদের কি বার করতে বলেছে বেসিক্যালি? আনসার্টেনটি ইন মেজারমেন্ট। তার মানে হচ্ছে মাস দেওয়া আছে 175 বসাবো, del x দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম, তাই তো দেওয়া আছে তো দেখতেই পাচ্ছি। পজিশন বলেছে এই তো দেখ, দ্য বল ক্যান বি লোকেটেড। লোকেটেড মানে পজিশন বেসিক্যালি, লোকেশন মানে পজিশন, পজিশনের ভ্যালু এরর মানে হচ্ছে del x এর ভ্যালু দেওয়া আছে। তার মধ্যে বার করতে বলেছে তা কি? ডিটারমাইন ভেলোসিটি অফ দ্য বল হুইচ উইল বি আনসার্টেন দিস মেজারমেন্ট। তার মানে del v বার করতে হবে। del v ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো, আমাদের del v বেরিয়ে যাবে। তাহলে del v গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি হবে? h/4πm ডেল্টা এক্স। বুঝতে পেরেছিস? এখানে আর কিছুই নেই, জাস্ট ফর্মুলায় ফেলবো হয়ে যাবে। পেজ নাম্বার 10-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 11। এইবারে পেজ নাম্বার 11 আমি তোকে সেন্ট্রাল মডেল একটা স্পেশাল কোশ্চেন দেখাচ্ছি, একমাত্র এই রকমের স্কুলেই আসে। এই স্কুলেই আসে, আর কোনো স্কুলে আমি দেখিনি এরকম কোশ্চেন আসতে। পেজ নাম্বার 11 একদম উপরের দিক থেকে সেকেন্ড কোশ্চেনটা দেখ। কোশ্চেন নাম্বার 20, ডিসক্রাইব অল দ্য 4 কোয়ান্টাম নাম্বারস, আর মার্কস আছে 5 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে।
পেজ নাম্বার 11 এর কোশ্চেন নাম্বার 20, ডিসক্রাইব অল ফোর কোয়ান্টাম নাম্বারস। ঠিক আছে, এটার যে অ্যান্সার অ্যাকচুয়ালি কী চায় 5 মার্কসের জন্য এটা কি আননোন। শুরু করবি এবার তাহলে গল্প যে দেয়ার আর 4 টাইপস অফ কোয়ান্টাম নাম্বারস এন এল এম এস, ঠিক আছে, তারপর লিখবে একটা করে, এখানে আর কিছু বলার নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, তার উপরের কোশ্চেনটা দেখ, তার উপরের কোশ্চেনটাই বলেছে ক্যালকুলেট ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার অফ আ লাইট ওয়েভ, দোজ টাইম পিরিয়ড ইজ এত। টাইম পিরিয়ডের অঙ্ক আমরা আগের দিন করিনি, করেছিলাম ক্যাপিটাল লেটারের টি করেছিলাম, ক্যাপিটাল লেটারের টি ইকুয়াল টু কি ছিল বলতো 1/ফ্রিকোয়েন্সি, 1/ফ্রিকোয়েন্সি আমরা আগের দিন করেছি, ঠিক আছে, এই অঙ্কটা আমাদের আগের দিন করা আছে। পেজ নাম্বার 11-এ কারো কোনো ডাউট? তারপরে পেজ নাম্বার 11-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 11 কত? কোশ্চেন নাম্বার 4, তাই তো? আচ্ছা, পেজ নাম্বার 11 একদম লাস্ট কোশ্চেনটা দেখ, দ্য ইজেকশন অফ ফটো ইলেকট্রন ফ্রম দ্য সিলভার মেটাল ইন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। 3-এরটা দেখ ভাই আমি বলবো না, কারণ ওটা আমি আগের দিনই করেছি। কেন? ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ, 3-এরটা বলছি, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ ফর দ্য এমিশন ট্রানজিশন ইফ ইট স্টার্ট ফ্রম দ্য অরবিট হ্যাভিং রেডিয়াস এত অ্যান্ড এন্ড এট এত পিকোমিটার, নেম দ্য সিরিজ অফ হুইচ ইট ট্রানজিশন বিকামস। আমাদের বার করতে হবে কি বলতো ফার্স্টে, কোশ্চেন নাম্বার 3-তে 1.3225 ন্যানোমিটার মানে কত অ্যাংস্ট্রম ফার্স্টে বার করবো, তারপর করবো ওটা মানে কত নাম্বার শেল, আর নাম্বারটা বার করবো। 211.6 পিকোমিটার মানে ফার্স্টে অ্যাংস্ট্রমে কনভার্ট করবো, তারপরে বার করবো কত নাম্বার আর, কীভাবে করবো, আর ইকুয়ালস টু 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড। দেখ আমাকে বলে দিয়েছে এগুলো কার জন্য, হাইড্রোজেন টাইড্রোজেন কিছুই বলনি, কিছুই বলে দেখ হাইড্রোজেন না কী হবে। তাহলে তখন আমরা কী করবো, দেখ এই ধরনের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3টা দেখ, কোশ্চেন নাম্বার 3, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ ফর দ্য এমিশন ট্রানজিশন ইফ ইট স্টার্টস ফ্রম দ্য অরবিট হ্যাভিং রেডিয়াস এত ন্যানোমিটার অ্যান্ড এন্ডস অ্যাট অত পিকোমিটার, নেম দ্য সিরিজ টু হুইচ দিস ট্রানজিশন বিলংস অ্যান্ড দ্য রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছিস, আমাদের বলেছে এত রেডিয়াসের একটা শেল থেকে ইলেকট্রনের একটা ট্রানজিশন হয়তো হয়েছে অত পিকোমিটার অবধি, দুটো রেডিয়াসের ভ্যালু দিয়ে দিয়েছে। আমাদের বার করতে হবে যে এটা কোন ট্রানজিশন, লাইম্যান বামার, বা লাইম্যানের কত নাম্বার লাইন, বামারের কত নাম্বার, সেটা আমাদের বার করতে হবে। কীভাবে করবো, দেখ আমাদের ভাই দুখানা রেডিয়াস দেওয়া আছে, দুখানা শেলের রেডিয়াসের ভ্যালু দিয়েছে, তাই তো? তাহলে আমরা বার করি আগে যে এই রেডিয়াসগুলো কত নাম্বার রেডিয়াস, তাই তো আমাদের হয়ে যাবে। যদি সাপোজ আমরা বার করতে পারি যে প্রথমটা যেটা আছে মানে 1.3225 ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেলটা, আর 211.6 পিকোমিটার ইকুয়ালস টু ফিফথ শেলটা, তাহলে আমরা তাকে বলতেই পারবো যে এটা 1 নাম্বার 5 থেকে 1-এ ট্রানজিশনটা হয়েছে। 5 থেকে 1-এ মানে আমরা বলতে পারবো দেখ লাইম্যান সিরিজ, এটা লাইম্যানের মধ্যে 4th লাইন বলে দিতে পারবো, বুঝতে পারছিস, সরি 3rd লাইন, 2 নাম্বার থেকে 1 হলে ফার্স্ট, 3 থেকে 1 হলে না 4th লাইন বলতে পারবো। তাহলে আমাদের এটার করেসপন্ডিং রেডিয়াস শেলটা বার করতে হবে কোন শেল। এখন কিভাবে করব, দেখ আমাদের এই 1.3225 ন্যানোমিটারটাকে আমরা ফার্স্টে অ্যাংস্ট্রমে কনভার্ট করবো, সেটা আমি পারবো, ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রমের কনভার্সন আমি পারবো। যদি কষ্ট হয় তুই ন্যানোমিটার থেকে ফার্স্টে মিটারে করবি, তারপরে মিটার থেকে অ্যাংস্ট্রমে করবি, তাহলে প্রথমটা আমার বেরিয়ে গেলো এত অ্যাংস্ট্রম। এবারে সেকেন্ডটা দেখ বলেছে 211.6 পিকোমিটার, একইভাবে পিকোমিটার থেকে আমরা ফার্স্টে মিটারে নিলাম, মিটার থেকে আমরা অ্যাংস্ট্রমে নিলাম। এইবারে সাপোজ আমার প্রথমটা কত ন্যানোমিটার আসছে, ধর কিছুটা অ্যাংস্ট্রমে আসলো, ধর প্রথমটা আমার এসছে 132.25 অ্যাংস্ট্রম, সাপোজ আমার প্রথমটা আসলো। তুই কোশ্চেন দেখে ভালো করে বোঝ, পেন অ্যান্ড পেপারে সলভ করার থেকে মেন্টাল সলিউশন কিন্তু অনেক বেশি দরকার। মনের মধ্যে যত বেশি সলভ করতে পারবো খাতায় আমি ঠিক করে ফেলতে পারবো। এই জন্য বড় বড় পরীক্ষাতে যারা বেসিক্যালি অ্যান্সার অ্যাপ্রোচ করে তারা কখনো খাতায় সবার ফার্স্টে পেন টাচ করে না এই সব কোশ্চেনের অ্যাপ্রোচ, তারা ব্যাপারটা ফার্স্টে মাথার মধ্যে খেলায় কীভাবে অ্যান্সারটা করতে পারবো, পেন অ্যান্ড পেপারে ঠিক তারপরে হয়ে যাবে। এটা বড় বড় এক্সামের কথা বলছি, ঠিক আছে? তুই JEE এক্সাম যদি ভালো করে ক্লাস দেখিস একই কথা তোকে বলবে, কোনো একটা কোশ্চেন দেখলে ফার্স্টে আমরা কোশ্চেন টোকার পিছনে ঝাঁপিয়ে পড়বো না, আমরা ভাই প্রথমটার সলিউশনটা আমরা মনে মনে স্টার্ট করবো কীভাবে করা যেতে পারে। তাহলে সাপোজ ধর প্রথমটা আমার এসছে 132.25 অ্যাংস্ট্রম ধর আসলো, ধর প্রথমটা এরকম একটা অ্যাংস্ট্রম আসলো, আমরা এখন এক্সাক্ট কনভার্সন করছি না ওই জন্য তোকে বললাম। এইবারে এত অ্যাংস্ট্রম মানে কত নাম্বার শেল, সেটা তো আমরা কখনো মুখস্থ করিনি, আমরা কীভাবে করবো, দেখ আমাদের কাছে ফর্মুলা ছিল Rn ইকুয়ালস টু 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এই ফর্মুলাটা আমাদের কাছে আছে। তাহলে Rn ইকুয়ালস টু 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? তাহলে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেডের ভ্যালুই আমার এটা, 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেডের ভ্যালুই হচ্ছে আমার এটা অ্যাংস্ট্রমে কনভার্ট করে যেটা আমার আসছে, বুঝতে পারছিস? এইবারে এন এর ভ্যালু আমি কীভাবে বার করবো, আমার তো জেডের ভ্যালুটাও দরকার, অ্যাটমিক নাম্বারটা দিয়ে দেওয়া উচিত ছিল। দেখ কোশ্চেনে অ্যাটমিক নাম্বার দেয়নি, এরকম কিছু কিছু কোশ্চেন তুই দেখবি যেখানে অ্যাটমিক নাম্বারটা দেয়নি, তখন আমি কী করবো, তখন আমাকে একটা হাইড্রোজেনই ভাবতে হবে, আর কিছু করার নেই।
হাইড্রোজেনই ভাবতে হবে, কারণ আমরা জেড এর ভ্যালু 1 ধরে নেবো। দেখতে পাচ্ছি তো এই কোশ্চেন আমাদের জেড এর ভ্যালু দেয়নি, তাহলে আমার একটা ইকুয়েশনের মধ্যে আমার কি হলো 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড ইকুয়াস টু সাপোজ আমার হয়েছে 132.25। তাহলে এখান থেকে আমি এন এর ভ্যালু বার করতে গেলে আমার জেড এর ভ্যালু দরকার ছিল, জেড আমার দেয়নি, কোশ্চেনে কিছু বলেও দেয়নি কার কথাটা বলছে, তাহলে আমাকে জেড ইকুয়াস টু 1 ধরে নিতে হলো। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, 0.529কে ওই সাইডে নিয়ে যাবো, কাটাকুটি করবো, দেখ আমি ওখান থেকে এন এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে কত নাম্বার সালে আমি ওটা বুঝে যাবো। সিমিলার হতে 211.6 পিকোমিটার যেটা আছে ওটাকে আমরা একইভাবেই করবো, আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করবো। সাপোজ ওটা আমার আসলে 2.16 অ্যাংস্ট্রম ধরা মারাটা এসছে, তার মানে আমি তখন বলবো হ্যাঁ ভাই 2.116 অ্যাংস্ট্রম মানে ওই 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখানেও আমরা ওই ইকুয়েশনটাকে সলভ করে এন এর ভ্যালুটা বার করবো, বুঝতে পেরেছিস? তাহলে প্রথম ইকুয়েশন থেকে একটা এন এর ভ্যালু বেরোবে, সেকেন্ড ইকুয়েশন থেকে একটা এন এর ভ্যালু বেরোবে। সাপোজ প্রথম ইকুয়েশনটা থেকে আমার এন এর ভ্যালু আসলো 3, আর সেকেন্ড ইকুয়েশন থেকে সাপোজ আমার এন এর ভ্যালু আসলো হচ্ছে 6, আসতেই পারে। তাই তখন আমি কী বলবো বলতো, 6 নাম্বার থেকে 3 নাম্বারে আমার ট্রানজিশনটা হয়েছে, 3 নাম্বারে ট্রানজিশন হয়েছে ভাই, 3 নাম্বার ইলেকট্রন ঝাঁপ মেরেছে, তার মানে এটা হয়ে গেল কোন সিরিজ? প্যাসচেন সিরিজ, এক্স্যাক্টলি। 6 থেকে 3 হয়েছে, তার মানে এটা কত নাম্বার লাইন হবে? থার্ড লাইন। এইভাবে আমি অ্যান্সারটা অ্যাপ্রোচ করবো, বোঝা গেছে? তাহলে আমরা বেসিক্যালি ভ্যালু থেকে আমাদের রেডিয়াসটা বার করে নিতে হবে, কোন নাম্বার শেল সেটা বার করতে হবে। এই অঙ্কটাতে কত নাম্বার আছে? কোশ্চেন 3, এগুলোতে 3 মার্কসই থাকার কথা সাধারণত। ওই তো থার্ড লাইন অফ প্যাসচেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 লেখ খাতা আমাদের কোশ্চেন লেখ, আমি তোকে বলছি শর্টে কোশ্চেনটা লেখ, কোশ্চেন লেখ। ইজেকশন অফ ফটো ইলেকট্রন ফ্রম এজি মেটাল, ইজেকশন অফ ফটো ইলেকট্রন ফ্রম এজি মানে সিলভার, ejection of photoelectron from Ag, ejection of photoelectron from Ag can be stopped by applying 0.35 volt, can be stopped by applying 0.35 volt by applying 0.35 volt, লিখেছিস? কমা দিয়ে লেখ, when radiation of 256.7 nanometer, when radiation of 256.7 nanometer, when radiation of 256.7 nanometer is used, কত আছে? পিকোমিটার, তাই তো? 256.7ই আছে। আচ্ছা তুই ন্যানোমিটার লেখ, তারপরে বলছি ন্যানো না পিকো সেটা আমাদের কিছু যায় আসে না, আমরা তো অ্যাপ্রোচটা দেখবো। কেন ন্যানোমিটার বললাম তুই বার কর, পেজ নাম্বার চলে যা 36 বার কত, পেজ নাম্বার 36, পেজ 36-এ যা। মনে রাখ আগেরটাই পিকোমিটার ছিল, এবার পেজ নাম্বার 36-এ যা। পেজ নাম্বার 36 কোন স্কুল? সেন্ট স্টিফেন্স। কোশ্চেন নাম্বার 16টা দেখ, পেজ নাম্বার 36 কোশ্চেন 16 সেন্ট স্টিফেন্সের, দেখতে পাচ্ছিস? এখানে দেখ দেওয়া আছে পিকোমিটার, তাহলে আমরা ভাই ন্যানোমিটার দেওয়া আছে, ঠিক আছে। আমরা অ্যান্সারটা অ্যাপ্রোচ করি তো ন্যানোমিটার পিকোমিটার ওই কনভার্সন আমরা পারবো। লেখ ফুলস্টপ দিলে ক্যালকুলেট ওয়ার্ক ফাংশন অফ এজি, ক্যালকুলেট ওয়ার্ক ফাংশন অফ সিলভার মেটাল মানে এজি শর্টে। চল এই কোশ্চেনটা বেসিক্যালি কি বলেছে, বলছে আমরা একটা মেটালের উপরে, সিলভার মেটালের উপরে, আমি তোকে ফটো ইলেকট্রিক এফেক্টের শর্ট নোট পাঠিয়েছিলাম, তুই সেটা দেখেছিস। ফটো ইলেকট্রিক এফেক্ট দেখ, আমাদের যে ছবিটা ছিল না ওরকম একটা মেটাল প্লেট ছিল, আর তার উপরে দেখবি ফোটন পড়ছে এরকম একটা ছবি ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি ধর এখান থেকে ফোটনগুলো আসছে, ফোটন পড়ে লাইট সোর্স থেকে ফোটন পড়ছে, এখান থেকে আমাদের কি ইজেক্ট হলো ভাই, এখান থেকে ইজেক্ট হবে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন ইজেক্ট হবে, এই হচ্ছে আমাদের গল্প। এখন দেখ কোশ্চেনটার মধ্যে বলেছে যে আমরা যে ফোটনগুলোকে ফেলছি, মানে যে রেডিয়েশনটা আমাদের চলছে, সেই রেডিয়েশনটায় ওয়েভলেংথ আছে 256.7, আমরা সেন্ট স্টিফেন্সের নিচে ন্যানোমিটার নিলাম, তো পিকোমিটার নিলেও তো আমার ভাই জাস্ট ভ্যালু এদিক ওদিক হবে, ঠিক আছে, এটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা এই ওয়েভলেংথটা লাইটের উপরে ফেলেছি, দেখ একটা লাইন এখানে বলেছে ইজেকশন অফ দ্য ফটো ইলেকট্রন, এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে এই ইলেকট্রনটাকে আমরা স্টপ করে দিতে পারি। দেখ এই যে ইলেকট্রনগুলো বেরোবে সেই ইজেকশন অফ দ্য ফটো ইলেকট্রন ফ্রম দ্য সিলভার মেটাল ইন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট
ক্যান বি স্টপড বাই অ্যাপ্লাইং 0.35 ভোল্ট। কোশ্চেনে বলেছে এটা। তাহলে এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এই ইলেকট্রনের বেরোটাকে আমরা স্টপ করে দিতে পারি 0.35 ভোল্ট যদি অ্যাপ্লাই করি তার সেটা দিয়ে। কোশ্চেন এই জিনিসটা বলেছে, যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটাকে আমরা স্টপ করে দিতে পারি 0.35 ভোল্টেজ অ্যাপ্লাই করলে। কোশ্চেন এটাই বলেছে। তারপরে আমাদের বললো যে মেটালটার ওয়ার্ক ফাংশন কত, ওয়ার্ক ফাংশন কত হবে মেটালটার, ঠিক আছে। তুই এখন অবধি ফিজিক্সের মধ্যে তোর পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ চ্যাপ্টার স্টার্ট হয়েছে? হয়নি এখনো, কদিন পরে হবে, ঠিক আছে, ভোল্টেজ এই চ্যাপ্টারগুলো। সেখানে যেটা জিনিস পড়বি স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল বলে একটা জিনিস পড়বি। স্টপিং পোটেনশিয়াল মানে কি বেসিক্যালি দেখ, স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে, ঠান্ডা মাথায় শোন, এটা তোর ফিজিক্সেই পুরো ডিটেলে আছে ব্যাপারটা। দেখ এই যে ইলেকট্রনগুলো এখান থেকে ভাই বেরোচ্ছে, এই ইলেকট্রনগুলো কী নিয়ে বেরোচ্ছে? ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে। এখন আমাকে বলেছে যে এই প্রসেসটাকে আমি স্টপ করে দিয়েছি, যে ইলেকট্রনটা আমার বেরোচ্ছিল সেই ইলেকট্রনটা যদি বেরোতে না পারে ওই জন্য আমরা উল্টো দিক থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এটাই কোশ্চেনের মধ্যে বলেছে। তাহলে দেখ এই ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোয়, তাহলে ধর কোনো একটা ইলেকট্রনের সাপোজ কাইনেটিক এনার্জি 10, তার মানে তুই ব্যাপারটা ভাব, ধর তুই 10 অ্যামাউন্টের এনার্জি নিয়ে ধর তুই ছুটে যাচ্ছিস, ঠিক আছে, তোর কাইনেটিক এনার্জি 10, ঠিক আছে, তুই ছুটে যাচ্ছিস একদিকে। ধর উল্টো দিক থেকেও যদি তোকে স্টপ করতে হয়, তোকে থামিয়ে দিতে হয়, ঠিক আছে, তুই ধর ছুটে যাচ্ছিলি, তোকে তো থামিয়ে দিল কেউ, তাকে উল্টো দিক থেকে তোকে বলতো কত অ্যামাউন্ট এনার্জি অ্যাপ্লাই করতে হবে তোর উপরে, 10 যদি অ্যাপ্লাই করে তাহলে তুই স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবি, যদি সেম হয় তাহলে তুই স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবি, আর বেশি অ্যাপ্লাই করলে ভাই আবার তুই উল্টো দিকে চলে যাবি। আমাকে কিন্তু কোশ্চেনে বলেছে যে ইলেকট্রনটা আমি যে বেরোচ্ছে এটা স্টপ করে রেখে দিয়েছি, তার মানে উল্টো দিক থেকে যে অ্যামাউন্টের এনার্জি দিচ্ছি সেটার ভ্যালুটা আমার কাইনেটিক এনার্জির সাথে সেম, বোঝা গেছে, বুঝতে পারলাম, আমি ইলেকট্রনটা স্টপ করে রেখে দিয়েছি, বোঝা গেল, তার মানে উল্টো দিক থেকে যে এনার্জিটা দিচ্ছি সেটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জির সাথে সেম হবে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখ ভোল্টেজ থেকে এনার্জিতে কীভাবে কনভার্ট করতে হয়। আমাদের একটা ইউনিট আছে না, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট মানেই হচ্ছে বেসিক্যালি এটা তো ভোল্টেজ ডিফারেন্স। একটা ইলেকট্রনের উপরে 1 ইউনিট চার্জ ইলেকট্রনের উপর যদি আমরা 1 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, এটা হচ্ছে ডেফিনেশন। ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন তুই ফিজিক্সে পড়বি, আমরা যে ইলেকট্রন ভোল্ট লিখতাম না, ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের মুভমেন্টকে স্টপ করতে আমাদের 1 ভোল্টেজ এনার্জি লাগে, 1 ভোল্টেজ কারেন্ট লাগে বেসিক্যালি। একটা ইলেকট্রন তোর দিকে আসছে, তুই যদি ওর উপরে 1 ভোল্ট অ্যাপ্লাই করিস তাহলে ভাই ইলেকট্রনটা স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন। ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রনের উপরে 1 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, একটা ইলেকট্রনের উপর আমরা করেছি হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে, বুঝেছিস। 2 ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রনের উপর আমরা 2 ভোল্ট অ্যাপ্লাই করেছি সাপোজ, তাহলে আমরা ভাই এনার্জি আমরা কীভাবে পাই, তুই পড়েছিস এই ফর্মুলা, ভোল্টেজ ইন্টু চার্জ ইকুয়াস টু এনার্জি, তুই পড়িস না এখন, এগুলো ফিজিক্সে তোর আছে। এনার্জি ইকুয়াস টু মানে জুল ইকুয়াস টু ভোল্ট ইন্টু কুলম্ব, এগুলো তোর ফিজিক্সের ফর্মুলা, ফিজিক্সে এগুলো তো ভরিয়ে ভরিয়ে থাকবে এবং ডেরিভেশন থাকবে, আমাদের এগুলো নেই, ঠিক আছে। তার মানে দেখ আমরা যে এই ইলেকট্রনটা বেরোচ্ছিল এই ইলেকট্রনটার উপর আমরা 0.35 ভোল্ট অ্যাপ্লাই করলাম, ইলেকট্রন ভোল্ট তাহলে কত হবে বলতে, বেসিক্যালি 0.35 ইলেকট্রন ভোল্টই হবে। একটা ইলেকট্রনের উপরে ভাই 1 ভোল্ট অ্যাপ্লাই করলে ওটা বেসিক্যালি 1 ইলেকট্রন ভোল্ট হয়, একটা ইলেকট্রনের উপরে 2 ভোল্ট অ্যাপ্লাই করলে ওটা হচ্ছে বেসিক্যালি 2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। একটা ইলেকট্রনের উপরে 3 ভোল্ট অ্যাপ্লাই করলে ওটা 3 ইলেকট্রন ভোল্ট। তো ব্যাপারটা কঠিন লাগতে পারে, দেখ এটা হচ্ছে ফিজিক্সের জিনিস, সিম্পল, এবং এই অঙ্কটা না ফিজিক্সেরই অঙ্ক, তুই ফিজিক্সে গিয়ে ওই সেম অঙ্ক করবি, ইলেকট্রন ভোল্ট ওখানেই আমাদের আছে, ওখানেই তুই করবি। স্টপিং পোটেনশিয়াল বলে একটা টার্ম ওখানে আছে, এই কোশ্চেন আমাদের ইউজুয়ালি স্কুলে আসে না, এগুলো ভাই জেইতে আছে এই টপিক, ঠিক আছে। তার মানে কি হলো, দেখ আমরা ইলেকট্রনটাকে বার করার জন্য আমরা 0.35 ভোল্ট অ্যাপ্লাই করেছি, 0.35 ভোল্ট মানে আমরা বেসিক্যালি 0.35 ইলেকট্রন ভোল্ট এনার্জি অ্যাপ্লাই করেছি, এটা তো ভোল্টেজ। ভোল্টেজ থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কীভাবে কনভার্ট করি, যে বললাম ভাই একটা ইলেকট্রনের উপর 1 ভোল্ট অ্যাপ্লাই করলে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট হয়, বোঝা গেছে। তার মানে এই ভোল্টেজ, এটা তো আমার বেসিক্যালি ভোল্টেজ হলো, তাহলে এনার্জিটা কত হবে, এটার করেসপন্ডিং এনার্জি হচ্ছে বেসিক্যালি, তাহলে এবার তুই অ্যান্সার লিখছিস 0.35 ভোল্ট মানে হচ্ছে কত এনার্জি, লেখ এনার্জি ইকুয়াস টু এটা হয়ে যাবে 0.35 ভোল্ট মানে এনার্জি কত হবে 0.35 ইলেকট্রন ভোল্ট, 0.35 ইলেকট্রন ভোল্ট, তাহলে এনার্জি কত হলো 0.35 ইলেকট্রন ভোল্ট। এত অ্যামাউন্টের এনার্জি দিয়ে আমি ভাই যে ইলেকট্রনটা বেরোচ্ছিল সেটাকে স্টপ করে রেখে দিয়েছি, বুঝলি। ব্র্যাকেটে লিখে রাখ ক্লাস 11 ফিজিক্স পোটেনশিয়াল ডিফারেন্স চ্যাপ্টার, ক্লাস 11 ফিজিক্স পোটেনশিয়াল ডিফারেন্স চ্যাপ্টার, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার তুই পড়বি এই জিনিসটা। এটা একটা নাম আছে, সেই নামটাও যদি লিখে রাখ, আমাদের কেমিস্ট্রিতে লাগে না এসব নাম, লেখ নামটা লিখে রাখ স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল, কারেন্ট ফ্লো বন্ধ করে দিতে চাইছি আমরা, তাহলে আমরা কী করবো, স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো, এগুলো তো ফিজিক্সের মধ্যে আছে অঙ্ক, ঠিক আছে। তাহলে বোঝা গেছে, তাহলে আমরা 0.35 ইলেকট্রন ভোল্ট দিলাম, ইলেকট্রনের মুভমেন্ট আমার স্টপ হয়ে গেছে, তাহলে বলতে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি 0.35 ইলেকট্রন ভোল্ট, এক্স্যাক্টলি। আমরা এটা দিয়েই তো ভাই স্টপ করি, স্টপ করলাম মানে কি ওই কাইনেটিক এনার্জির সাথে সেম অ্যামাউন্টের এনার্জি অ্যাপ্লাই করতে হবে,
তাহলে ভাই ইলেকট্রনটা স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে, বোঝা গেছে? তাহলে দেয়ারফর কাইনেটিক এনার্জির ভ্যালু আমাদের এটা হয়ে গেছে, দেয়ারফর কাইনেটিক এনার্জি হয়ে গেছে কত 0.535 ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি হয়ে গেল কত 0.35 ইলেকট্রন ভোল্ট। এত তুই বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরে আমাদের কী করতে বলেছে ভাই ওয়ার্ক ফাংশন বার করতে বলেছে। আমাদের ফর্মুলা কি ছিল? এইটা ছিল ফর্মুলা, এইচ নিউ ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি ছিল না, এটাই তো ফর্মুলা ছিল। শর্টে লিখলে এরকমই হয়, এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম বি স্কোয়ার। শর্টে লিখলে আমাদের ফর্মুলাটা এরকম হবে, এইচ নিউ ইকুয়ালস টু ডাব্লিউ জিরো প্লাস কাইনেটিক এনার্জি। বুঝতে পেরেছিস? এটা আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের ডাব্লিউ জিরোটা বার করতে হবে। কীভাবে বার করবো ডাব্লিউ জিরো? এইচ নিউ জানি, কাইনেটিক এনার্জি জানি। কাইনেটিক এনার্জির ভ্যালু কত ভাই? এই যে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ভ্যালু। আর এইচ নিউ ভ্যালু কোথা থেকে পাবো? ল্যামডা দিয়ে দিয়েছে, করে দেবো এইচ সি বাই ল্যামডা। বুঝতে পেরেছিস? এইচ নিউ দিয়েছে, এইচ সি বাই ল্যামডা করবো, এইচ সি বাই ল্যামডা আমি এখান থেকে পাবো। কাইনেটিক এনার্জি ভ্যালু হচ্ছে 0.35 ইলেকট্রন, যেটাতে আমার স্টপিং পোটেনশিয়াল ছিল। এটাই হচ্ছে এর মধ্যে কি লাইনটা ছিল ওটাই, যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটাকে আমরা স্টপ করে দিচ্ছি ওই ভোল্টেজটা দিয়ে, মানে ওটা স্টপিং পোটেনশিয়াল। আর তুই ফিজিক্স থেকে পড়বি স্টপিং পোটেনশিয়াল মানেই হচ্ছে আমরা ওই অ্যামাউন্টের এনার্জি দিচ্ছি, ইলেকট্রন ভোল্টের টার্মে আমাদের হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সলভ করি আমাদের এখান থেকে ডাব্লিউ জিরো বেরিয়ে যাবে। এখন ইউনিটগুলো কী হবে একটু দেখি, ইউনিটগুলো কী হবে। কাইনেটিক এনার্জি আমাদের ইলেকট্রন ভোল্টে এসছে, তাহলে দেখ এই জিনিসটা, এই যে এইচ সি বাই ল্যামডা আমরা যখন করবো, এইচ আমাদের কিসে হয় বলতো? জুলে, 6.6 × 10⁻³ জুল। সি আমরা এসআইতে বসাবো 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা ভাই আমরা ন্যানোমিটার দিলে মিটারে কনভার্ট করবো, ওই স্কুলে পিকোমিটারে দিয়েছিল আমরা মিটারে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করলাম। এটা মিটারে আছে, উপরেরটা থেকে এসআইতে আছে, এটা জুলে আছে, কিন্তু পুরোটা জুলে রাখলে তো আমার হবে না। আইদার ভাই এই জুলটাকে আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, কারণ আমাদের কাছে ফর্মুলা আছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.60 × 10⁻⁻19 জুল, এটা একটা ফর্মুলা ছিল। বা দেখ আমরা চাইলে এই দিকের ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করবো, যেটা তোর ইচ্ছা। তুই চাইলে ইলেকট্রন ভোল্টকে জুলে করবি বা এই জুলকে ইলেকট্রন ভোল্টে করবি। বোঝা গেছে? করে আমার অ্যান্সার ভাই একটাতে আসবে। বুঝতে পেরেছিস? আচ্ছা আমরা করলাম হচ্ছে কত অবধি? পেজ নাম্বার 36, সরি পেজ নাম্বার 36 না, পেজ নাম্বার 11-এর একদম লাস্ট অবধি করলাম, সেন্ট্রাল মডার্ন ব্যারাকপুর থেকে। আচ্ছা এরপরের কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন আমি তোকে বলছি, দেখ 2-3 মিনিট টাইম তোর কাছে আছে। পেজ নাম্বার 13, 2 মিনিট দাঁড়া, পেজ নাম্বার 13-এর একদম উপরের কোশ্চেনটা দেখ। পেজ নাম্বার 13-এর একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 13-এর একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 13-এর একদম উপরের কোশ্চেন দেখ, বলেছে ক্যালকুলেট দ্য মাস অফ আ ফোটন। ফোটনের মাস, ক্যালকুলেট দ্য মাস অফ আ ফোটন উইথ ওয়েভলেংথ এত অ্যাংস্ট্রম। ফোটনের মাস ভাই, ফোটন কোথায় থাকে? লাইটের মধ্যে থাকে ফোটন। এখন ফোটনের একটা মাস বেরোবে, তাহলে ভাই স্বাভাবিক ভাই এই অঙ্ক করে ফোটনের একটা মাস বেরোবে। এখন ফোটনের যদি মাস থাকে তাহলে কি লাইটেরও মাস আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, কারণ লাইট তো ভাই কালেকশন অফ ফোটনস, লাইট তো হচ্ছে আমাদের ভাই ফোটনের সামেশন। তাহলে ফোটনের যদি মাস থাকে তাহলে কি লাইটেরও মাস আছে? দেখ বেসিক্যালি এইখানেই কনসেপ্ট এসছে হচ্ছে রেস্ট মাস, যেগুলো আমাদের আর বোর্ড এক্সামে নেই, ইনফ্যাক্ট জয়েন্টেও নেই, এগুলো হাই লেভেলের থিওরি। রেস্ট মাস, ঠিক আছে? তাহলে ফোটনের মাস বেরোবে। দেখ লাইটের মাস আছে কি নেই এটা আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলতে পারি। লাইট তো হচ্ছে সামেশন অফ ফোটন, ফোটনের না হয় ভাই নেগলিজেবল মাস। তুই ভাব এখন লাইট অ্যাপ্লাই করে না, আমরা যদি মানে লাইটকে প্রচুর ইন্টেন্সিটিতে অ্যাপ্লাই করি, আমরা ফিজিক্যালি প্রেশার ওর উপরে ক্রিয়েট করতে পারি। ধর একটা ওয়ালের উপরে আমরা লাইট অ্যাপ্লাই করছি, এরকম নর্মাল ইন্টেন্সিটি লাইট অ্যাপ্লাই করে কিচ্ছু হবে না। হাই ইন্টেন্সিটির লাইট আমাদের অ্যাপ্লাই করতে হবে, যার মধ্যে প্রচুর ফোটন আছে, তাহলে আমরা ভাই শিফট করাতে পারবো, একটা ওয়ালকেও আমরা শিফট করতে পারি। মানে একটা ধর একটা বাউন্ডারি আছে, একটা কাগজ আছে, কাগজের উপর লাইট অ্যাপ্লাই করে আমরা শিফট করাতে পারি কাগজটাকে। কেন? ভাই লাইটের মাস আছে বলি। কীরকমভাবে মাস আছে তুই ব্যাপারটাকে ভাব। ধর লাইট তো হচ্ছে সামেশন অফ ফোটন, তুই ফোটনগুলোকে ভাব বেসিক্যালি পিংপং বল, ঠিক আছে? তুই ভাই একটা দেওয়ালের উপরে 5-10টা পিংপং বল মারলে কোনো শিফট হবে না। দেওয়াল কেন, তুই একটা নর্মাল একটা ধর বাউন্ডারি আছে যেটা মুভ করা যেতে পারে, এরকম একটা বাউন্ডারি তোর কাছে আছে, তুই ধর ওর উপরে 100টা পিংপং বল ছুঁড়ে মারলি একসাথে, কিচ্ছু হবে না। কিন্তু তুই বুঝতেই পারছিস যদি আমি ওর উপরে ভাই 10,000 কোটি পিংপং বল ছুঁড়ে মারি, তাহলে ভাই স্বাভাবিকভাবে কিন্তু মুভ করা স্টার্ট করবে, তাই না? ধর আমি বোর্ডটাকে ধর এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, আমি একটা পিংপং বল ছুঁড়ে মারলাম, কিচ্ছু হবে না। দুটো মারলাম, কিচ্ছু হবে না। কিন্তু আমি প্রচুর অ্যামাউন্টের পিংপং বল ছোটো ছোটো হলেও ছুঁড়ে মারি, বা মার্বেল যদি ছুঁড়ে মারি, তাহলে মার্বেলের তো মাস আছে, পিংপং বলের তো ভাই নেগলিজেবল মাস ওর রেসপেক্ট। প্লাস্টিকের যে ছোটো ছোটো বলগুলো হয় দেখেছিস তো, প্লাস্টিকের একদম ছোট্ট বলগুলো দোকানে পাওয়া যায়, যেগুলো নিয়ে বিড়াল খেলা করে, দেখেছিস ভাই তুই এইসব বল? তো ওগুলো যদি আমি ভাই কয়েক হাজার কোটি ছুঁড়ে মারি, তখন কিন্তু ভাই এটা আমার স্বাভাবিকভাবে মুভ করা স্টার্ট করবে। তার মানে আমার যত ছোটো প্যাকেটই হোক
আমি প্রচুর অ্যামাউন্টে প্রচুর অ্যামাউন্টে পাঠাই মানে হাই ইন্টেন্সিটিতে পাঠাই, তখন স্বাভাবিকভাবে ওর মুভমেন্ট হবে। তার মানে লাইটেরও মাস আছে এবং এখান থেকেই রেস্ট মাস এসব কনসেপ্ট আসছে, যেগুলো আমরা এখন কিছুই বুঝবো না। আমরা সিম্পলিফাই এই অঙ্কটাতে ফোটনের মাস বার করে বেরিয়ে যাবো। লাইটের মাস আছে কি নেই সেই সব কনসেপ্ট আর এখন ডিসকাস করা যাবে না, বুঝতে পারলি? কারণ এগুলো হাই লেভেলের গল্প। ঠিক আছে, চল বাই। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি।